বাবু, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমাকে বিয়ে করতে চাই। ইভা ম্যাডামের মুখে এমন কথা শুনে আমি চমকে উঠলাম। গত 3 দিন আগে ওনার স্বামী মারা গেছে। উনি আজ অফিসে এসেছে অফিসের দায়িত্ব বুঝে নিতে, কিন্তু ওনার মুখে এমন কথা শুনে আমি কিছুটা অবাক হলাম। উনি আবার বলল, দেখো বাবু, তোমাদের স্যার মারা গেছেন, রেখে গেছেন অঢেল সম্পত্তি। শেষ বয়সে এসে আমার একটা কন্যা সন্তান হয়েছে। সে এখনো খুব ছোট। আমার পুরো ভবিষ্যৎ সামনে পড়ে আছে। এই মুহূর্তে আমার সিঙ্গেল থাকা পসিবল না। আর তাছাড়া এত বড় ব্যবসা প্রতিষ্ঠান আমার একার পক্ষে চালিয়ে নেওয়া সম্ভব না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বিয়ে করব। আমি ওনার প্রপোজালে কি বলবো ভেবে পাচ্ছি না। অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। উনি আমার নীরবতা দেখে আবার বলল, কি ভাবছো আমি তোমার সাথে ফান করছি? মোটেও না, আমি সিরিয়াসলি বলছি। ম্যাম, আপনি হয়তো জানেন না আমি বিবাহিত। ঘরে আমার স্ত্রী রয়েছে। থাক, তাতে সমস্যা কি? আমি তো সব জেনে শুনেই তোমাকে বিয়ে করতে চাই। এখন আমার প্রস্তাবে তুমি রাজি কিনা সেটা বলো। সেটা কিভাবে সম্ভব ম্যাম? আমি তোমাকে 3 দিন সময় দিলাম। তুমি ভেবেচিন্তে তোমার ডিসিশন আমাকে জানিও। ঠিক আছে, তুমি অফিসে কাজ করো, আমি তাহলে আসছি। এর মধ্যে অফিসে যদি ম্যাচের কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কল দিও। আর যদি অফিসের কোনো কারণে সিগনেচার লাগে তাহলে নির্দ্বিধায় বাসায় চলে এসো। আমি তোমার অপেক্ষায় থাকবো। বলেই ম্যাডাম সেদিন চলে গিয়েছিল। উনি চলে যাওয়ার পর আমি অফিসে বসে বসে ওনার বিষয়ে ভাবছিলাম। সেদিন বিকালে অফিস শেষ করে বাসায় গেলাম। বাসায় গিয়ে দরজার সামনে কলিং বেল টিপলাম। বাসায় আমার স্ত্রী একা থাকেন। আমাদের এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি। আমি 2-1 বার কলিং বেল দেওয়ার পরেও ইভা দরজা খুলছে না। এদিকে ম্যাডামের দেওয়া প্রস্তাবটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ পর দেখলাম ইভা দরজা খুলে দিল। এমনিতেই ম্যাডামের বিষয়টা নিয়ে আমি টেনশনে ছিলাম। তার উপরও দরজা খুলে দিতে দেরি হওয়াতেই ও যখন দরজাটা খুললো তখন সাথে সাথে বললাম, এতক্ষণ কোথায় গিয়েছিলে? একটু শুয়েছিলাম। ঘরে তো আর কোনো কাজ নেই, খাওয়া আর ঘুমোনো। মাথায় থাকে না 5টার পরে আমি বাসায় ফিরবো? স্টুপিড কোথাকার। বলেই আমি রুমের দিকে চলে গেলাম। ইভা অবাক হয়ে তাকিয়ে রইল। আমার এমন আচরণে ইভা কিছুটা শঙ্কিত হলো। আমি আগে কখনো ইভার সাথে এমন আচরণ করিনি। আজ হঠাৎ করে আমার এমন ব্যবহারে ইভা কি বলবে বুঝতে পারছে না। রাতে খাওয়া দাওয়া করে আমি আর আমার স্ত্রী ইভা যখন শুয়েছিলাম তখন গভীর রাত। তখন আমি ঘুমোইনি। সারা রাত ম্যাডামের দেওয়া প্রস্তাবটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। সত্যি কথা বলতে ম্যাডামের চেয়েও ম্যাডামের সামনে রেখে যাওয়া অঢেল ধন সম্পত্তি আমাকে কিছুটা লোভে ফেলে দিয়েছে। একদিকে আমার স্ত্রীর ভালোবাসা, অন্যদিকে ম্যাডামের অঢেল ধন সম্পত্তি। এখন আমার কি করা উচিত সেটা ভেবেই আমার রাত পার হয়ে যাচ্ছে। আমার পাশে শুয়ে থাকায় স্ত্রী বিষয়টি লক্ষ্য করে বলল, তুমি কি কোনো বিষয় নিয়ে টেনশনে আছো? না, তাকে বিষয়টি বুঝতে দিতে চাইলাম না। সে আবার বলল, তোমার সাথে আমার 3 বছরের সংসার জীবন। এর আগে আমরা 4 বছর প্রেম করেছি। কখনোই তো তোমাকে এতটা বিমর্ষ হতে দেখিনি। সত্যি কথা বলতে আজকে আমার স্ত্রীর কথাবার্তাও আমার কাছে ভালো লাগছে না। কারণ সারাক্ষণ মাথায় ঘুরপাক খাচ্ছে ম্যাডামের দেওয়া প্রস্তাব। তাই কিছুটা বিরক্ত হয়ে বললাম, মানুষের মন মানসিকতা সবসময় কি একই সমান থাকে? বলছি কিছু না, তারপরও কানের কাছে ঘ্যান ঘ্যান করছো কেন? আমাকে রাগান্বিত হতে দেখে ইভা চুপ হয়ে গেল। আমি আর কথা না বাড়িয়ে ম্যাডামের বিষয়টা ভাবতে লাগলাম। এদিকে 3 দিন পরে আমি অফিসে বসে কাজ করছিলাম। এমন সময় অফিসের পিয়ন এসে আমাকে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ম্যাডাম অফিসের ল্যান্ড ফোনে কল করেছিল। আপনাকে নাকি অনেকগুলো কল দিচ্ছে, আপনি কল রিসিভ করছেন না। হ্যাঁ, আমি একটু বিজি ছিলাম, তাই কল রিসিভ করতে পারিনি। সত্য কথা বলতে কদিন আমি নিজের সাথে যুদ্ধ করছিলাম। আমি জানি ম্যাডাম আমাকে কি জন্য ফোন করেছে, কিন্তু আমি বিবেকের কাছে বারবার হেরে যাচ্ছিলাম। কারণ ঘরে আমার ভালোবাসার স্ত্রী। একে তো ম্যাডামের প্রপোজালের পরে আমি আমার স্ত্রীর সাথে অশালীন আচরণ করছি, অন্যদিকে ম্যাডামের লোভনীয় প্রস্তাব আমাকে বারবার অমানুষ হতে বাধ্য করছে। তাই আমি বিষয়টা নিয়ে ধোঁয়াশার মধ্যে ছিলাম। এর মধ্যে ওনার কলটা রিসিভ করতে মনে সায় দিচ্ছিল না। আমাকে নীরব থাকতে দেখে পিয়ন আবার বলল, ম্যাডাম বলেছে আজকে অফিস শেষ করে ওনার বাসায় যেতে। আর ওনার কথা না মেনে যদি আপনি ওনার বাসায় না যান তাহলে কাল থেকে আপনাকে অফিসে আসতে নিষেধ করেছে। পিয়নের মুখে ম্যাডামের দেওয়া এমন থ্রেট শুনে আমি কিছুটা ঘাবড়ে গেলাম। এই মুহূর্তে চাকরিটা চলে গেলে আমি অনেক কষ্টে পড়ে যাব। তাই চাকরিটাও আমার দরকার। অন্যদিকে ম্যাডামের দেওয়া প্রস্তাবটা আমার পক্ষে রাখাও সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত আমি পিয়নকে বললাম, আচ্ছা ঠিক আছে, ম্যাডাম যদি আবার ফোন করে বলে দিও অফিস শেষ করে ওনার বাসায় যাব। তারপর পিয়ন আমাকে আবারও সালাম দিয়ে চলে গেল। আমি আবারও কাজে মনোনিবেশ করলাম। বিকালবেলা অফিস ছুটির পরে ম্যাডামের বাসায় গেলাম। ওনার ড্রয়িং রুমে ঢুকতেই দেখলাম উনি ড্রয়িং রুমে বসে এক হাতে সিগারেট আর অন্য হাতে মদ্যপান করছেন। আমাকে দেখে বলল, কাম অন বেবি, প্লিজ সিট ডাউন। আমি কিছুটা অস্বস্তি বোধ করেও ওনার পাশের সোফায় বসলাম। উনি আমায় উদ্দেশ্য করে এক গ্লাস অ্যালকোহল নিবেদন করে বলল, প্লিজ টেক ইট। সরি ম্যাম, আমিও সব পান করি না। ওহ,
কাউবয়, তোমার মতো স্মার্ট ছেলে যদি হালকা পাতলা ড্রিঙ্কস না করো সেটা কি শোভা পায়? আমার অভ্যাস নেই। হাই প্রোফাইল লাইফ লিড করতে গেলে এগুলোতে হ্যাবিট থাকতে হয়। নাও আজকে একটু ড্রিঙ্কস করো। আপনি আমাকে কি জন্য ডেকেছেন সেটা বলুন। কি জন্য ডেকেছি সেটা তুমি ভালো করেই জানো। আর তোমার সাহস হয় কিভাবে আমার অফিসে চাকরি করে আমার কল রিসিভ করো না? মাফ করবেন ম্যাম, আপনার বিষয়টা নিয়ে কয়দিন আমাকে খুব ভাবাচ্ছে। ঘরে আমার বিবাহিত স্ত্রী, আপনার জন্য কয়দিন আমি তার সাথে খুব মিসবিহেভ করেছি। আমি আপনার প্রস্তাব একসেপ্ট করতে গিয়ে আমার স্ত্রীকে অমর্যাদা করতে পারবো না। উনি আবারও একটু অ্যালকোহল পান করে বলল, গুড। স্ত্রীর প্রতি ভালোবাসা দেখে আমি তোমার প্রতি আরো দুর্বল হয়ে গেলাম। একটা কথা কি জানো বাবু, যার অঢেল ধন সম্পত্তি আছে তার 2-4টা বউ থাকলে কোনো সমস্যা নেই। তুমি আমাকে বিয়ে করলে সকল ধন সম্পত্তির মালিক হবে তুমি। আর তাছাড়া আমি তো বলছি না তুমি তোমার বউকে ডিভোর্স দাও। তোমার ওই বউ থাকবে ওই ঘরে আর আমি থাকবে এখানে। তুমি শুধু দুটো বাসা অ্যাডজাস্ট করে নিবে। আচ্ছা ম্যাম, একটা কথা বললে কিছু মনে করবেন না তো? ম্যাম নয়, বলো ইমা। আমি তোমার মুখে ইমা ডাক শুনতে চাই। আচ্ছা, আমাদের অফিসে তো আরো অনেক সুন্দর সুন্দর ছেলে রয়েছে। আপনি ওদেরকে প্রস্তাব না করে আমাকে কেন প্রস্তাব করলেন? আমার কথা শুনে উনি হেসে উঠলেন। তারপর সিগারেটে একটা টান দিয়ে বললেন, তোমার ব্যক্তিত্ব আমাকে তোমার প্রতি দুর্বল করেছে। তোমার স্ত্রীর প্রতি ভালোবাসা দেখে সেই ভালোবাসার ভাগ নিতে আমাকে লোভী করেছে। তোমার কি মনে আছে তোমার স্যার যেদিন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল সেদিন তুমি স্যারের একটা সিগনেচারের জন্য বাসায় এসেছিলে? আমি তোমার স্যারের পাশে ওনার বিছানার উপর বসেছিলাম। তুমি এসেই সালাম দিলে, আসসালামু আলাইকুম স্যার। তোমার স্যার অসুস্থ অবস্থায় কাঁপা কাঁপা গলায় বলল, ওয়ালাইকুম আসসালাম। এসো বাবু, বসো। তারপর তুমি তোমার স্যারের বিছানার পাশে রাখা চেয়ারে বসে বললে, স্যার আপনার এখন শারীরিক অবস্থা কেমন? তোমার স্যার বলেছিল, ভালো না, ভালো হলে তো অফিসে যেতাম। কি জন্য এসেছো বলো? স্যার সবাইকে বেতন দিতে হবে, তাই আপনার একটা সিগনেচার দরকার। ইচ্ছে করলে তুমিও তো দিয়ে দিতে পারতে। আমার সিগনেচার নেবার জন্য এখানে আসার কি দরকার ছিল? স্যার আপনার অনুমতি ছাড়া আমি বেতন দেই কিভাবে? তারপরে এই কথা সেই কথা বলে তোমার স্যার সিগনেচার করে দিল। সিগনেচার নেবার পর তুমি চলে এসেছিলে। তুমি চলে যাবার পর তোমার স্যার বলল, আমার অফিসে এতগুলো কর্মচারী, তাদের মধ্যে আমি একমাত্র বাবুকেই পেয়েছি, খুব অনেস্ট এবং কেয়ারফুল। ওর মতো ব্রিলিয়ান্ট কর্মচারী যে অফিসে থাকে সে অফিসের কখনোই কোনো ক্ষতি হতে পারে না। সেদিন তোমার স্যারের মুখে তোমার এমন প্রশংসা শুনে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তাই তোমার স্যার মারা যাবার পর আমি অফিসের স্বার্থে তোমাকে বিয়ের প্রপোজ করি। প্লিজ বাবু, তুমি না করো না, আমার সাথে একটু ড্রিঙ্কস করো। তারপর ম্যাডামের এমন জোরাজুরির শর্তে সেদিন আমি ম্যাডামের সাথে বসে ড্রিঙ্কস করি এবং ওনার সাথে কথা বলতে বলতে অনেক ফ্রি হয়ে যাই। উনি ড্রিঙ্কস করছিলেন, আমাকে ড্রিঙ্কস করতে দিচ্ছিল। জীবনে কখনো সিগারেট পর্যন্ত ছুঁয়ে দেখিনি, কিন্তু আজ কেন জানি ম্যাডামের সাথে বসে ড্রিঙ্কস করতে আমার খুব ভালো লাগছে। এভাবে কখন যে রাত হয়ে গেল আমি টেরই পেলাম না। সকালবেলা ঘুম ভাঙতে আমি আবিষ্কার করলাম আমি আর ম্যাডাম একই বিছানায়, ম্যাডামের সাথে একই কম্বলের নিচে বিবস্ত্র অবস্থায় শুয়ে আছি। মাথা তুলে ফ্লোরের দিকে তাকিয়ে দেখি আমার কাপড় চোপড় এবং ম্যাডামের কাপড় চোপড় সব ফ্লোরের উপর এলোমেলো হয়ে পড়ে আছে। তার মানে গত রাতে ড্রিঙ্কস করতে করতে কখন যে ম্যাডাম আমাকে দখলে নিয়েছে সেটা আমি টেরই পেলাম না। এমন সময় লক্ষ্য করলাম ম্যাডামেরও ঘুম ভেঙে গেছে। ম্যাডাম হাই তুলতে তুলতে বলল, আমার সংসার জীবনে এতটা আনন্দ তোমার স্যার আমাকে কখনো দিতে পারেনি। গত রাতে তোমার সাথে বেড শেয়ার করে বুঝতে পেরেছি তুমি আসল পুরুষ। এবার অন্তত আমাকে বিয়ে করতে রাজি হও। আমি কি উত্তর দিব ভেবে পাচ্ছিলাম না। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার কি করা উচিত সেটা আপনারা কমেন্টস করে লিখে দিন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। মনে রাখবেন, যে গল্পের ভিউজ এবং কমেন্ট কম আসে আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব তৈরি করি না। তাই এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট করুন।